তো চলো আবার চলে এসেছি তোমাদের পাহাড়ে ঘোরাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরূপ। তো আজকে চলে এসেছি দাওয়াই পানির সেকেন্ড পার্ট নিয়ে। তো এখন আমরা শেষ কোথায় করেছিলাম? আমরা শেষ করেছিলাম তিন চুলের টি গার্ডেনে। এবার তিন চুলের টি গার্ডেন থেকে ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি পেশক টি গার্ডেনে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের রাংলিয়ট সিডি ব্লক এর আন্ডারে পড়ে। দার্জিলিং জেলার রাংলিয়ট সিডি ব্লকের আন্ডারে পড়ে, যেটার হাইট হচ্ছে প্রায় 4200 ফুট। ঠিক আছে। তো আর তখন আকাশটা দেখো বেশ পরিষ্কার হয়েছিল, এরকম পতাকাগুলো উড়ছিল। আর এখানে আমরা একটু মজা করব। চলো মজা হবে এবার। এই দেখো, আমরা সবাই এখানে স্থানীয় পোশাক পরবো, নেপালি কস্টিউম পরবো। আর আমরা সাজবো হচ্ছে জং বাহাদুর, আমাদের দুজন সেপাই থাকবে, সেনাপতি, আর মেয়েরা সাজবে চাওয়ালি। তো চলো আস্তে আস্তে আমরা সাজি, তোমরা দেখতে থাকো। ওই যে আমার মাথায় অলরেডি টুপি চলে এসছে, খুবই অড লাগছিল টুপিটা পরে আমায়। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি আমরা একটু আমাদের নিজেদের একটু মিম বানাবো বলি আমরা এসব করেছি। তো এই যে আমি একটা সবুজ রঙের আলখাল্লা চুজ করেছিলাম, তো যাতে একটু সেই রকমই ফিলটা আসে, সেই জং বাহাদুর ফিলটা আসে। কিন্তু কাপড়গুলো কিন্তু দুর্ধর্ষ ছিল, একদম পুরো মসৃণ কাপড়। আমি ওখানে আবার একটু আদাব করছিলাম, সবাই বলছিল ভাই কী কালার চুজ করেছিস? আমি যে এটাই তো, এই কালারটাই ভালো লাগবে, এই টপিকের সাথে এই কালারটাই ভালো যাবে। তো যাই হোক, এখানে স্নেহা শিশুও একটা ভায়োলেট কালারের, যদিও আমি ভায়োলেট কালারটা আমারও ভালো লেগেছিলো, কিন্তু ও আগে নিয়ে নিয়েছে। যাই হোক, আমি আর কিছু বলিনি, আমি সবুজটা নিয়ে নিয়েছি। তো এবার আমরা মোটামুটি এই আমাদের জং বাহাদুর সাজিয়ে দেওয়া হচ্ছে। মাথায় টুপি, গায়ে আলখাল্লা, কোমরে বেল্ট, আর একটা কুকরিও ধরিয়ে দিয়েছে আমাদের। আর আমার কুকরিটা তো সেই লেভেলের ছিল আর কি। ঠিক আছে, এই কুকরিটা পরে চেঞ্জ করে দিয়েছে। এই কুকরি কম, তলোয়ার বেশি লাগছিল। তো এখানে মোটামুটি আস্তে আস্তে মেয়েরাও চাওয়ালি সেজে ফেলেছে। ওদিকে পিয়ালি আর সানি, আড্ডো কিন্তু সাজতে চাইছিল না। এই আমাদের লুঙ্গিও চলে এসছে। প্রথমে আমরা লুঙ্গিটা পরেছিলাম না, তারপরে আমি বললাম এই কি লুঙ্গি পরাও নি কেন? লুঙ্গিও পরে নিলাম, গলায় হার, মাথায় টুপি, সাথে লুঙ্গি। এই যে স্নেহাশিস আবার লুঙ্গিটা পরছে তখন। যাই হোক, আচ্ছা এর ভাড়াটা বলে দিই। এর ভাড়া কিন্তু একেবারেই কম, 50 টাকা করে, মোটে 50 টাকা করে। তাই আমরা মোটামুটি সবাই পরে নিয়েছি, একটা স্মৃতি হিসেবে থাকুক। এই সবাই আমরা দাঁড়িয়ে গেছি চা বাগানের মধ্যিখানে। আমি স্নেহাশিসের কিছু ছবি তুলছিলাম, এরপরে আমরা গ্রুপ ফটো তুলবো একদম এই চা বাগানের মধ্যিখানে। জং বাহাদুর চা গাছ থেকে চা পাতা তুলতে এসছে আর কি। আর চাওয়ালিরা তো চা গাছ থেকে চা পাতা তুলবেই। তো যাই হোক, এই যে আমি এখানে দাঁড়িয়ে গেছি আমার কুকরি নিয়ে। আমার কুকরিটা চেঞ্জ করে দিতে বলেছিলাম, কারণ ওটা কুকরি কম, তলোয়ার বেশি লাগছিল। হাড়গুলো দেখো গাইজ, হাড়গুলো মানে গলার হাড়গুলো। তারপরে যাই হোক, প্রিয়ঙ্কর আর আড্ড পড়তে চাইছিল, ওদেরকেও জোর করে পরিয়ে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের সেনাপতির পোশাক পরিয়ে দিয়েছে। কারণ লেটে এলে যা হয়, আগে গেলে জং বাহাদুরের পোশাকটাই পেতো। যাই হোক, আর এখানে একদম মানে দারুণ হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটাও তখন খুব সুন্দর হয়ে গেছিলো। মানে সেই নীল আকাশটা অল্প আমরা পেয়েছি। এই যে যেরকম আমরা ছোটোবেলায় পড়েছিলাম, চা বাগানের মাঝখানে বড় বড় গাছ থাকে, যেগুলো চা বাগানকে ছায়া দেয়, চা বাগানকে ঘন জোরের বৃষ্টির হাত থেকে বাঁচায়। তো যাই হোক, এবার এখানে আস্তে আস্তে আমরা কিছু ফটোশ্যুট করলাম, ফটোগুলো আমি দিচ্ছি পরে। তো এবার আস্তে আস্তে আমরা আমাদের সেই নেপালি পোশাকগুলো ছেড়ে আমাদের নিজেদের পোশাকে ফিরে এলাম। এসে আস্তে আস্তে চা বাগানের ওপরের দিকে উঠতে লাগলাম চা বাগানগুলো দেখার জন্য। আশেপাশে কিন্তু সবাই, প্রায় অনেকে যারা ট্যুরিস্ট ছিল ওখানে, সবাই ওইরকম নেপালি পোশাক পরে ছবি তুলছিল। আর এখানে কিন্তু তুমি দার্জিলিং চা পেয়ে যাবে, প্রপার দার্জিলিং চা এই জায়গা থেকে। তোমরা চাইলে নিয়েও যেতে পারো। আমরা যেমন কেউ নিয়েছি, কেউ নিইনি। আর এই যে চা বাগানের উপরের দিকে উঠছিলাম, এখানে আমরা রিলও শ্যুট করেছি, সেই সমস্ত রিল আসবে আস্তে আস্তে। এবার দেখো আস্তে আস্তে নীল আকাশ থেকে আস্তে আস্তে মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ আবার ফিরে আসছে। ওই দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছিলো এই জায়গাটা থেকে। মানে একদম উঁচু থেকে দূরের চা বাগান আর পাহাড় ঘেরা, অসাধারণ লাগছিলো জায়গাটা। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গল্প সল্প করলাম। কিন্তু ওই একদিনে ঘোরা হলে যা হয়, ঘড়ি তো আর থামছে না, ঘড়ির কাঁটা থামছে না। আমরাও মানে কি বলবো, একটু যে কোথাও গিয়ে একটু রিল্যাক্স করবো, একটু বসবো, গল্প সল্প করবো, তার আর জো নেই। সব জায়গায় একটু তাড়া ছিল, কারণ ওই ঘড়ি থামছে না। আমাদের তো ফিরতে হবে আবার হোমস্টেতে, খেতে হবে, লাঞ্চ করতে হবে। দুদিনই আমরা মোটামুটি 4:30 থেকে 5:30টার মধ্যে লাঞ্চ করেছি। তো যাই হোক, এই দেখো চা বাগানটা, একদম নিচে চা বাগান। তো এই আমাদের কিছু ছবি রইলো, আমাদের জং বাহাদুর সাজে কিছু ছবি। তো চলো এরপরে আস্তে আস্তে আমরা চলে যাবো এর পরের ভিউ পয়েন্টে। এর পরের ভিউ পয়েন্ট ছিল লাভার্স পয়েন্ট, যেটা বেসিক্যালি কিছুই না,
লাভার্স পয়েন্ট বলা হয় কেন, এখানে ভালোবাসার মানুষেরা আসে, তারা সময় কাটায় একসাথে নিজেদের মধ্যে, কারণ অসাধারণ দৃশ্য। নিচে রঙ্গিত নদী এবং ত্রিস্রোতা মানে তিস্তা নদী বয়ে গেছে, সেই দৃশ্য দেখা যায়। আর মানে ছোট ছোট গ্রাম দেখা যায়, খুব সুন্দর লাগে ওপর থেকে দৃশ্যটা। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই আমরা পৌঁছে গেছি লাভার্স পয়েন্টে। একদম মানে আস্তে আস্তে নিচের দিকে এসেছি। আর প্রচুর হনুমান রয়েছে এখানে, ঠিক আছে? তাই ফোন সাবধানে, যারা এখানে ভিডিও করতে আসবে তারা ফোনটাকে সাবধানে রেখে, কারণ যখন তখন ছো মেরে নিয়ে যেতে পারে, যদিও আমাদের সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এখানে প্রচুর আশেপাশে দোকান রয়েছে। আমাদের তখন অনেকেরই বেশ খিদে পেয়ে গেছিলো, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, খাওয়া দাওয়া করলাম। ডাবের জল, ম্যাগি, মোমো সবই আছে, সবই পাওয়া যায় এখানে। আর ওই যেটা বলছিলাম, দূরে ত্রিস্রোতা আর রঙ্গিত নদী পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর সেখান দিয়ে একদম ছোট ছোট খেলনার মতো গাড়িগুলো যাচ্ছে। ঘড়িতে প্রায় 3টে কি 3:30 বাজে, সবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো সবাই আস্তে আস্তে কিছু কিছু খেয়ে নিল। ওই যে একদিকে তিস্তা নদী আর একদিকে রঙ্গিত নদী মিশেছে দেখতে পেলে, আর দূরে ছোট ছোট গ্রাম আর রাস্তা গাড়িগুলি দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, এই দেখো হনুমান, প্রচুর হনুমান ছিল এখানে। তো সুকন্যা ডাবের জল খেলো, সঙ্গীতা মোমো খেলো, আরও সবাই অনেক কিছু কিছু করে খেলো আর কি, যাতে হালকা করে খিদেটা মেটে। কারণ তারপরে গিয়ে আবার লাঞ্চ আমাদের জন্য রেডি করাই রয়েছে, লাঞ্চ গিয়ে খেতে হবে। তো যাই হোক, এই মোটামুটি তিস্তা নদী আর রঙ্গিত নদীর মিলনস্থল, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ছোট ছোট গ্রাম আর ঘরবাড়ি। এখানে সবাই দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিল, কিন্তু ভিডিও করতে মানে একটু ভয় লাগছিল, কারণ যদি হুট করে এসে ছো মেরে নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা আমাদের পরের ডেস্টিনেশনের দিকে চলে যাই। এর পরের ডেস্টিনেশন ছিল হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো এই লামাহাটা মানে যেটা বলছিলাম, দাওয়াইপানি এসে আমার যে দুটো জায়গা সবচেয়ে বেশি দেখার ইচ্ছা ছিল এবং যে দুটো জায়গা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তার মধ্যে প্রথম হচ্ছে অবশ্যই তিনচুলে, আর সেকেন্ড হচ্ছে লামাহাটা। লামাহাটাটা বেসিক্যালি পাইন বন। 2012 সালে এটা তৈরি হয়, বেশি দিন হয়নি। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরেই লামাহাটা রয়েছে, আর যেটার হাইট হচ্ছে প্রায় 6800 ফুট। তো যাই হোক, এই লামাহাটা নিয়ে যেটা বলার, এটা হচ্ছে মেনলি পাইন বন। এখানে একটা লেক আছে ছোটো মতো, কিন্তু সেখানে আমাদের সাথে একটু স্ক্যাম হয়ে গেছে, বলছি পরে। এটা বেসিক্যালি ট্রেকিংয়ের জন্য খুব বিখ্যাত, সবাই এখানে ট্রেকিং করতে আসে ওপরে, মানে পাইন বনের একদম ওপর অব্দি অনেকেই যায়। দার্জিলিং আর দাওয়াইপানির অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই পাইন বন, রডোডেনড্রন গাছ, সিংকোনা গাছ, এই সমস্ত গাছগুলো রয়েছে, শাল গাছ। তো সব জায়গা দিয়ে কিন্তু এই বনের মধ্যে, পাইন বনের মধ্যে ঢোকা যায় না, কারণ পাহাড় সেটা পারমিট করে না। পাহাড়ের সব জায়গায় রাস্তা ঠিক নয়, সমান নয়। এই দেখো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, আমার ভিডিও দেখে বোঝা যাচ্ছে 6800 ফুট উচ্চতা এই লামাহাটা পার্কটা। বেশি দিনের নয়, 2012 সালে তৈরি হয়েছে। তো যেটা বলছিলাম, যে যারা পাইন বনটাকে এক্সপ্লোর করতে চায় বা পাইন বনের মধ্যে ঢুকে, মানে পাইন বনটা বেসিক্যালি পাহাড়ের এলাকায়, পাইন বনে ঢোকা, পাইন বনের সেই নিস্তব্ধতা, সেই পরিবেশটাকে উপভোগ করা, উপলব্ধি করা, সেটা অনেকেরই ইচ্ছা থাকে, যার মধ্যে আমি পড়ি। তো সেটা যারা করতে চায় তাদের জন্য এই লামাহাটায় ঢুকে, মানে এরকম আমরা এই নর্থ বেঙ্গলে আসার আগে প্রচুর রিল ভিডিওগুলো দেখছিলাম, যে লামাহাটায় ঢুকে মোটামুটি প্রচুর বৃষ্টি পেয়েছে, মানে বিশাল ঝড় হচ্ছে, গাছ, পাইন গাছ এদিক ওদিক দুলছে আর কি। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি লামাহাটার সামনে। লামাহাটায় ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো দেখো, এখন থেকেই মেঘটা জমেছে, আর এটা মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আমরা যখন ঢুকছি তখনই 4টে বাজে, মানে এত খারাপ লাগছিল। আর একটু আগে এলে আর একটু ঘোরা যেত। তো যাই হোক, এখানে আমি আর স্নেহাশিস একমাত্র একদম সবচেয়ে ওপরে উঠেছিলাম। যেটা বলছিলাম, একটা স্ক্যাম হয়ে গেছে। মানে এখানে যদি ওই লেকের দিকে ওঠাই তো তাহলে লেকটা দেখতে পেতাম, কিন্তু আমরা লেকের দিকে না উঠে র্যান্ডামলি আমরা পাহাড়ে উঠে গেছি। উঠে একদম টপেও পৌঁছেছিলাম, যেখানে আর কেউ যায় না বা যায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত লেকের দিকে উঠলে লেকটা দেখতে পেতাম। যাই হোক, এরকম সুন্দর পাথুরের রাস্তা, সিঁড়ি, তারপরে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, অর্কিডস রয়েছে, আর আশপাশটা সত্যি খুব সুন্দরভাবে মেনটেন করা। আর পাইন গাছগুলো, মেন অ্যাট্রাকশান পাইন গাছগুলো। দেখো, ওপর থেকে মেঘগুলো নামছে, পাইন গাছগুলো পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে একদম। আর এই মোটামুটি ট্যুরিস্টরা কেউ কেউ নামছে, কেউ কেউ উঠছে, কারণ তখন যেটা বললাম, ঘড়িতে প্রায় 4টে 4:30 বাজতে যায়। আর এই দেখো, এখানে ফুলের গাছগুলো রয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ, অর্কিডস। এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোজে ছবি টবি তুললাম।
আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, মানে এরকম হয়েছে যে কিছু সময় মেঘে এক হাত দূরের মানুষ দেখা যাচ্ছে না, আবার কিছুক্ষণ পরে মেঘটা পুরো কেটে যাচ্ছে। অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ, যেটা চেয়েছিলাম বা যেটা মানে লোকে এক্সপেক্ট করে আর কি। পুরো মানে মুষলধারে বৃষ্টি বা ঝড় নয়, আবার একদম পরিষ্কার আকাশ হলেও এই ফিলটা পাওয়া যায় না। দেখো, জাস্ট দেখো, মানে কিছু দূরের গাছও দেখা যাচ্ছে না, এতটাই মেঘ করে এসছে আর কি চারদিকে। দারুণ লাগছিল। আমরা পুরোপুরি উঠবো, আমি আর স্নেহাশিস, ওরা নিচেই ছিল, ওরা আর ওঠেনি, ওরা বাকিরা ছবি টবি তুলছিল। এবার আমি আর স্নেহাশিসই উঠবো শুধু একা, পুরোটা উঠবো। আশা করি সবাই সৌভিক চক্রবর্তীর নীরেন ভাদুরী বা ভাদুরী মশাইয়ের সমগ্রর যে গল্পগুলো সেগুলো পড়েছো বা শুনেছো। তো ভাদুরী মশাইয়ের যে প্রথম গল্প যেটা আমরা শুনেছি সানডে সাসপেন্সে, তারপরেই ভাদুরী মশাইয়ের সিরিজের প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, সেটা হচ্ছে পর্ণসবরীর সাপ। তো ওখানে যেরকম পরিবেশ বলা হয়েছিল একদম হুবহু সেই রকম পরিবেশ লাগছিল। সেই শতাব্দী প্রাচীন পাইন গাছ যার গায়ে শ্যাওলা ধরে গেছে, তার মধ্যিখানেই কোথাও হয়তো কোনো এক দেবী রয়েছে যিনি আমাদের জন্য অপেক্ষা করছিল। তো চলো এখান থেকে আমি একটু রিয়েল ভয়েস দিই যাতে পুরো ফিলটা তোমরা নিতে পারো যে আমরা কি কি ফিল করেছি ওখানে আর কেমন ছিল ওখানকার আবহাওয়া। তো চলো দেখতে থাকো। লেখা আছে তার আছে, এগুলো সব চলে যাচ্ছে, আমি আর স্নেহাশিস উঠেছি শুধু। আমার একটু দেখ না, এই যে আরো পৌঁছে গেছে উপরে, উঠলাম, এই যে এই রাস্তা, এই যে যাচ্ছে। স্নেহাশিস উঠেছে, আমি আর স্নেহাশিসই উঠছি, আর বাকিরা সব হাঁপিয়ে গেছে। সেগুলো নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ ঠিক আছে। এটা ধরে ওঠ ভাই, অত ভিডিও করতে গেলে সমস্যা হয়ে যাবে। আমার নাম আছে না? হ্যাঁ, উফ, এখানে ভিউটা ভাব যদি না আসে। উফ, আমরা এসছি, ঠিক আছে, এই যে আর এতটুকু মোটামুটি বাকি, জাস্ট পৌঁছেই গেছি ভাই আর যাবো না ভাই, এই যে এতটা এই এসে যে বাকি রেখে দেবো। আমি কি বলি শোন না, হ্যাঁ এখানে আমি দুটো ছবি তুলি, তার যতটা হয় উপরে চলে যায়। মোটামুটি এখানে চলে এসেছি আমরা, এখান অবধি, ঠিক আছে। আর এই যে হাইটটা একবার দেখাই, ওই যে নিচে কিছু দেখা যাচ্ছে না, এতটা হাইটে আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি। আমরা মোটামুটি এই হাইটে এসেছি, ওই একদম টপ পয়েন্টে এসেছি আমরা। আর এই যে নিচে, এই যে পুরো ট্রেক করলাম, কোনো রাস্তা নেই এখানে। চলো টাটা। ভেবেছিলাম আগের ভিডিওটা লাস্ট করবো, কিন্তু একটু উঠলাম, ঠিক আছে। এটাই টপ পয়েন্ট, হ্যাঁ, এই যে গাছ, এটা হচ্ছে টপ গাছ। আর ওই যে দেখা যাচ্ছে নিচে, দেখা যাচ্ছে না, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক উপরে চলে এসেছি, নিচে আর কিছু দেখা যাচ্ছে। চলো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখানে আমাদের কিছু ছবি রইলো লামাহাটায় তোলা। তো আমি আর স্নেহাশিসি উঠেছিলাম পুরোটা। লেক দেখতে না পাওয়ার কোনো আক্ষেপ নেই, কারণ এমন একটা উচ্চতায় উঠেছিলাম যেটা মানে আমি ভাবতে পারিনি। ওখানে কোনো রাস্তা ছিল না, মানে ইভেন গাছের শিকড় বাকড়ও মানে নিচের কিছুটা অংশে ছিল, ওপরে আর ছিল না, গিয়ে একটা পাথর পর্যন্ত নেই। ওই যে পাতাগুলো পড়ে আছে সেইগুলো ভর দিয়ে আমরা উপরে উঠেছি। আর হাঁপাচ্ছিলাম অন্য কারণে, কারণ উপরে এক তো অক্সিজেন কম, তার উপরে আমরা দৌড়ে উঠেছি প্রায় বলা যায়। তো যাই হোক, তারপরে সোজা চলে গেলাম হোমস্টেতে। তখন বাজে 5:15, হাত মুখ ধুয়ে সবাই খেতে বসে গেছে। আর সেদিন একেবারে নর্মাল খাবার দাবার করতে বলেছিলাম, নিরামিষ খেয়েছি সেদিন। ঠিক নিরামিষ বলা চলে না, কারণ সোয়াবিনে পেঁয়াজ দেওয়াই ছিল। আর ছিল মাটার পনির দেখো ভরে ভরে, আর এত সুন্দর করেছিল পনিরটা, মানে এতগুলো পনির দিয়েছে। আমি শুধু ভাবছি যে ওই আমার 3 Idiots-এর ওই ডায়লগটা মনে পড়ে যাচ্ছিল, পনির তো মিলেগা কুছ দিনों में সোনার কি দোকান মে থালি মে, সেরকম আমার মনে হচ্ছিল। যাই হোক, এই সয়াবিনের যে সবজিটা করেছিল আলিনাদি বেশ ভালো হয়েছিল, কিন্তু সবচেয়ে বেস্ট যেটা ছিল এই পনিরটা। তো বিভৎস খিদে পেয়েছিল, কারণ আমি তো মাঝখানে কিচ্ছু খাইনি, একটা মোমো খেয়েছিলাম বোধহয় সঙ্গীতার থেকে নিয়ে, আর কিচ্ছু খাইনি। তো বিভৎস খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করলাম মাটার পনির দিয়ে। আর তারপরে এই দাদা বানাচ্ছিল আমাদের জন্য বারবিকিউ, যেটা ছিল ফ্রি অফ কস্ট। ভাবতে পারছো, 1000 টাকা দিয়ে থেকে খেয়ে সব কিছু করে আবার বারবিকিউ ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেয়নি এর জন্য এলিনাদি।
মানে হ্যাটস অফ, আমি ভাবতেই পারি না। আর এতগুলো বারবিকিউ করা হয়েছিল আমাদের 11 জনের জন্য, ইভেন ওরা দুজনও কম খেয়েছে বাট খেয়েছে, মানে মোট 13 জনের জন্য বারবিকিউ। আর এই যে আমাদের মডেল এখানে রিল বানাচ্ছে পুরো শাড়ি টাড়ি পরে, আর এখানে আমরা বেশ নাচাগানা করছিলাম, বারবিকিউ হচ্ছিল, ওদিকে বনফায়ার করা হয়েছিল, আর এদিকে মানে একদম আদর্শ পাহাড়ি সন্ধ্যা যেটাকে বলে। দারুণ ছিল বারবিকিউগুলো এরপরে আস্তে আস্তে আনছি, মানে বারবিকিউর ভিডিওগুলো। তো এখানে আমি রিয়েল অডিও দিতে পারছি না, কপিরাইট খেয়ে যাবে বলে। তো এখানে বিশাল নাচানাচি হয়েছে গানে, বিশাল, মানে সেখানে দাদার গান চলেছে, নর্মাল গান চলেছে, দাদার মানে আমাদের দেবদার গান আর কি। যাই হোক, তো এখানে প্রিয়ঙ্কর, সঙ্গীতা, সুকন্যা, পিয়ালি, সানি সবাই নাচছে। এই যে এখানে হচ্ছে দাদার গানে নাচ হচ্ছিল। আমি এখানে দেখছি হালকা করে ভয়েস দেওয়া যায় কিনা, সাথে আমার ভয়েস দেবো, রিয়েল ভয়েসও দেবো, সাথে আমার ভয়েসও থাক যাতে কপিরাইটটা না খায়। তো যাই হোক, এখানে একদম প্রপার বনফায়ারের চারপাশে যেরকম নাচ হওয়া দরকার, ওদিকে বারবিকিউ হচ্ছে। ওই দাদাকেই বলেছিলাম দাদা একটু ভিডিও করে দাও, যে দাদা বারবিকিউ বানাচ্ছিল। আর এদিকে বনফায়ার ঘিরে আমরা নাচছি, আর এই যে আমি চাদর করে দাদার গানে সেই নাচ। তো চলো, আমি আবার স্টেপগুলো দেখাচ্ছিলাম যে এই স্টেপ ওই স্টেপ কর, বিশাল মজা হলো। সেই দিন রাত্রেও আমরা বেরিয়েছিলাম, মানে সেই আগের দিন রাত্রের মতো পাইন বন এক্সপ্লোর করার জন্য। এই দিন আর মানে একটু বেশি রাতে বেরিয়েছিলাম। ওই দিন যেমন বিকেল থাকতে থাকতে বেরিয়েছিলাম, সন্ধ্যায় ফিরে এসেছিলাম, সন্ধ্যার একটু পরে। সেদিন কিন্তু রাতে বেরিয়েছিলাম, সেটাও একটা আলাদা অনুভূতি ছিল, দারুণ মজা হচ্ছিলো। ওই যেটা বলছিলাম, একেবারে সেই পর্ণশবরীর সাপের ফিল আসছিল, মানে একদম প্রপার সেই ফিলিংটা আসছিল। তো এখানে এখন সবাই মিলে বারবিকিউ চিকেনের মজা নিচ্ছে। বনফায়ারেও কিন্তু ওখানে এলিনা দিয়ে আমায় ডাকছে যে ভিডিও বাদ মে করনা, তাহলে খাকে যাও, এখানে বলছিল। আর এখানে পিয়ালি আর সানি খাচ্ছে, বিশাল মজা করে খাচ্ছে। তো দারুণ ছিল বারবিকিউটা, অসাধারণ ছিল, একদম স্মোকি ফ্লেভার, খুব সুন্দর করে ওয়েল কুকড আর ওয়েল বয়েলড, একদম ঠিকঠাক করে করা হয়েছিল। আর এই এক হাতে পেঁয়াজ নিয়ে, এক হাতে মাংস নিয়ে, পেঁয়াজের সাথে লেবুর সাথে বারবিকিউটা অসাম লাগে। তো এই যে দেখো আমি পেঁয়াজটা নিয়েছি, দেখো এটা কিন্তু অজান্তেই আমি নিয়ে ফেলেছি, আমি কিন্তু এইভাবে পেঁয়াজটা ইন্টেনশনালি নিইনি। নাচ হচ্ছে, এক হাতে বারবিকিউ চিকেন, আর সেই চিকেনের হাতে আংটির মতো করে একটা পেঁয়াজ ধরা, ওই দেখো, মানে এটা অজান্তেই আমার হাতে চলে এসছে, আঙুলের মধ্যে পেঁয়াজটা ঢুকে গেছে আর কি। সেটা আবার আমি খাবো সুন্দর করে, মানে আলাদাই আর্ট হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, তো এখানে বারবিকিউ খেয়ে দে, এই যে এখানে বারবিকিউ মানে এক চোট বারবিকিউ হওয়ার পরে আর এক চোট হচ্ছে। এই যে এলিনা দিয়ে এখানে মাংসগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছে, গার্নিশিং হচ্ছে এখানে পেঁয়াজ আর লেবু দিয়ে, আর সাথে চাট মশলা দিয়ে। সে এক আলাদাই বারবিকিউ ছিল, সিরিয়াসলি বলছি। এই বারবিকিউটা যে আমরা ফ্রিতে পেলাম না, এটা মানে 600-700 টাকা দিয়েও লোকজন পায় না, সিরিয়াসলি বলছি। অনেকটা মাংস ছিল, অনেকটা মাংস, 12 জনের মানে। আর আমরা পেট ভরে খেয়েছি বারবিকিউটা, বিশেষ করে আমি তো অনেকগুলো পিসই খেলাম। আর এই গার্নিশিং করে এত সুন্দর করে পরিবেশন করে আমাদের দিচ্ছিল, সাথে এই চাট মশলা দিয়ে, দারুণ, মানে খুব সুন্দর। আর এত ভালো ব্যবহার, কোনো রাগ নেই, কিচ্ছু নেই। এলিনাদি দারুণ, এই 2-3 দিন আমাদের সাথে যেভাবে তিনি ছিলেন, যেভাবে তিনি মিশেছেন, যেভাবে কথা বলেছেন, আর যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, সেটা এই জন্যই বলে যে পাহাড়ি মানুষজন সত্যি খুব সরল হয় আর খুবই ভালো মানুষ হয়। তো যাই হোক, এই বারবিকিউ খেয়ে মোটামুটি 8টা নাগাদ বোধহয় আমরা বেরোলাম। সবুজ নিয়ন আলো জ্বলছে, সবুজ নিয়ন সোডিয়ামের আলো। আর এই দেখো সবাই পুরো ভূতের মতো। আর এই ধোয়া যেটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মেঘ, ঠিক আছে। এই যে আড্ডো, ওদিকে লাবণী আর প্রিয়ঙ্কর রয়েছে, এদিকে ঋত্বিকা স্নেহাশিস রয়েছে, পিছনে পিয়ালি আর সানি ছিল। মোটামুটি সেদিন সবাই গেছিলো আমাদের কথা শুনে। তো এই যে আমিও সেদিন শাল ফাল জড়িয়ে চলে এসেছি। এই যে আকাশে চাঁদ উঠেছে সেদিন, আবার এক তো মেঘ, পুরো কুয়াশা, মানে আমার ক্যামেরার মধ্যে ওরকম করে ধোয়ার মতো লাগলো। আর তার উপরে কিন্তু চাঁদ উঠেছে, আর আকাশে পুরো পাইন গাছের মাথাগুলো পুরো ধোঁয়ার মতো লাগছিল। সিরিয়াসলি পুরো একদম প্রপার সৌভিক চক্রবর্তীর ভাদুরী মশাইয়ের সিরিজের পরিবেশ, আর সেই ভোগের অভিক সরকারের পরিবেশ। যাই হোক, তারপরে আমরা এবার রাতের খাবার দাবারের দিকে চলে যাই। রাতের খাবার দাবারে সেদিন আমি আর সুকন্যা রুটি খেয়েছি, আমি একটু ভাতও খেয়েছি সাথে, 2টো রুটি আর একটু ভাত। মানে সেই গুরুভোজনের পর, অতগুলো বারবিকিউ খাওয়ার পরে আবার চিকেন দিয়ে রুটি, সেই লেভেলের ছিল চিকেনটা। একদম প্রথম দিন যেরকম টেস্ট পেয়েছিলাম, তারপরে এইটাও সেই একদম সেম টেস্ট ছিল। মাংস দিয়ে রুটি, আর কোনো কথা হবে না। আর এত সুন্দর চিকেন। তো Day 3 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।